আসসালামু আলাইকুম। আশা করি নিশ্চয়ই সকলেই ভালো আছেন। আমি চাই আপনারা সবসময় ভালোর দলেই থাকুন। তো চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের ফার্স্ট লেগে রিয়াল মাদ্রিদ খেলতে নেমেছিল বায়ার্ন মিউনিখের এগেনস্টে, যেখানে ম্যাচটা শেষ পর্যন্ত 2-2 গোলে ড্র হয়েছে। রিয়ালের হয়ে দুটিই গোল করেছে ভিনিসিয়াস জুনিয়র এবং বায়ার্নের হয়ে একটি গোল করেছে হ্যারি কেইন, অপর গোলটি করেছে লিরয় সানে। তো এই ম্যাচটা নিয়ে যদি কথা বলতে চাই, প্রথমত বলবো যে ম্যাচটা যদিও ড্র হয়েছে, কিন্তু ফুটবলের পয়েন্ট অফ ভিউ থেকে যদিও ড্র হয়েছে, আমার কাছে মনে হচ্ছে যে রিয়াল মাদ্রিদ অলরেডি ম্যাচটা জিতে গেছে। সো এখন আপনারা প্রশ্ন করতেই পারেন যে কিভাবে, হাউ ক্যান ইট পসিবল যে রিয়াল মাদ্রিদ দুইটা গোল দিল, তারপর অপর দিকে বায়ার্ন মিউনিখ দুটা গোল দিল। তো এইখানে তো 2-2 গোলে ড্র হয়েছে, ম্যাচটা কিভাবে রিয়াল মাদ্রিদ জিতলো? তো প্রথমত যে জিনিসটার কথা বলতে চাই সেটা হচ্ছে, দেখুন ম্যাচটা কিন্তু হয়েছিল বায়ার্ন মিউনিখের ঘরের মাঠে, যেইখান থেকে রিয়ালের এই ড্রটাকে আমি মনে করি যে রিয়াল মাদ্রিদ জয় পাইছি। সো এটা হচ্ছে ফার্স্ট কারণ যে বায়ার্ন মিউনিখের ঘরের মাঠে তাদের সাথেই 2-2 গোলে ড্র করে নিয়ে এসেছে রিয়াল মাদ্রিদ, যেটাকে আমার কাছে অন্তত মনে হচ্ছে যে রিয়াল মাদ্রিদ ওইখান থেকে ড্রটাই তাদের জয় আমার কাছে মনে হইতেছে। সো এখন আপনাদের আরও কয়েকটা উদাহরণ দেব, তারপরে হয়তোবা আপনারাও চিন্তা করবেন যে আসলে হয়তোবা রিয়াল মাদ্রিদের এইটাই তাদের জন্য জয়। তো দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে, রিয়াল মাদ্রিদ এর আগে মানে 2019-এ চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে কিন্তু ওই বায়ার্ন মিউনিখের ঘরের মাঠে গিয়ে এই 3-1 গোলে হারছিল। তো ওই 2019 সাল এবং 2024 সালটা যদি হিসেব করেন, তাহলে কিন্তু ওইবারের হিসাবে এবং এইবারের হিসেব করলে আপনার কাছে মনে হইতে পারে যে রেজাল্ট দেখে আপনার কাছে মনে হবে যে অবশ্যই রিয়াল মাদ্রিদ ম্যাচটা ড্র করে নেয়, জিতে এসেছে। তো এরপর যে পয়েন্টটার কথা বলবো সেটা হচ্ছে অ্যাগ্রেগেট। দেখুন রিয়াল মাদ্রিদ অপোনেন্টের ঘরের মাঠে গিয়ে, অর্থাৎ বায়ার্ন মিউনিখের ঘরের মাঠে গিয়ে কিন্তু তাদেরকে কোনো ধরনের গোলের অ্যাগ্রেগেটে আগেই রাখতে দেয় নাই। ম্যাচটা শেষ পর্যন্ত 2-2 গোলে ড্র করেছে, মানে হচ্ছে কোনো ধরনের কোনো টিমই অ্যাগ্রেগেটে আগায় নেই। তো নেক্সট ম্যাচটা যেহেতু হতে যাচ্ছে সান্তিয়াগো বার্নাবিউতে, মানে রিয়াল মাদ্রিদের ঘরের মাঠে, সো ওইখানে রিয়াল মাদ্রিদ আলাদা একটা অ্যাডভান্টেজ পাবে, যেখান থেকে তারা বায়ার্ন মিউনিখকে হারানোর একটা অপরচুনিটি থাকবে। আমরা সবসময় জানি যে সান্তিয়াগো বার্নাবিউতে রিয়াল মাদ্রিদ কেমন ধরনের ফুটবল খেলে। তো তারা যখন নিজেদের ঘরের মাঠে ফুটবলটা খেলে, তখন কিন্তু তাদের যে ভিতরের যে একটা আত্মবিশ্বাস, সেই আত্মবিশ্বাসটা কিন্তু আমরা সবসময় দেখতে পাই। তো এই জিনিসটাও যদি চিন্তা করি, তাহলে কিন্তু ওই যে ড্রটাকে কিন্তু আপনার অন্তত একটা জয় হিসেবে মনে হবে আপনার কাছে, যদি আপনি ওইভাবে চিন্তা করেন আর কি। এখন যদি আমরা ম্যাচের ইনসাইডের কয়েকটা পয়েন্ট নিয়ে কথা বলি, তাহলে আমি বলতে চাই যে এই ম্যাচটা রিয়াল মাদ্রিদ মোটামুটি আগের মতো সিটির ঘরের মাঠে যেভাবে একটা ডিফেন্সিভ ডিসপ্লে দিয়েছিল, শুরু থেকে তারা এই জিনিসটাই করতে চেয়েছিলেন কার্লো আনচেলত্তি। বাট আজকে কিন্তু ওই ধরনের পারফরমেন্স আমরা ডিফেন্সিভলি অন্তত দেখতে পাই নাই, যেমনটা আমরা সিটির বিপক্ষে দেখছি। তো প্রথমত আমরা যে জিনিসটা আজকে দেখলাম, রিয়াল মাদ্রিদ যে ফরমেশনটা সাজাইছে সেটা হচ্ছে 4-4-1-1 অথবা 4-4-2-2 ফরমেশন, এমন একটা ফরমেশনে খেলাইছে যেখানে ভিনিসিয়াস জুনিয়র এবং বেলিংহামকে ফ্রন্ট লাইনে রাখা হয়েছে। আর এই ম্যাচটাতে আপনার রদ্রিগোকে অনেকটা লেফট মিডফিল্ডার হিসেবে খেলানো হয়েছে। সো এই ম্যাচে কিন্তু আমরা দেখতে পাইছি যে রিয়াল অন্তত 4 থেকে 5টা মিডফিল্ডার নিয়ে কিন্তু খেলছে। এই ম্যাচটাতে মিডফিল্ডে সবচাইতে ভাইটাল যে রোলটা প্লে করেছে সেই প্লেয়ারটার নাম হচ্ছে টনি ক্রুস এবং হচ্ছে চুয়েমিনি। সো চুয়েমিনিতে একজন বেবোর্ড হিসেবে খেলছে, আর ওই যে টনি ক্রুস কিছুটা একজন বক্স মিডফিল্ডারের মতো খেলছে। আপনি যদি এই ম্যাচে তার স্ট্রেসটা দেখেন, তাহলে কিন্তু দেখতে পারবেন যে তার অনেকগুলো লং বল ছিল, তারপর তার এই ম্যাচে সবচেয়ে টাচ বেশি ছিল, আর তিনি তো একটা অ্যাসিস্ট করেছেন। এখন অ্যাসিস্টের কথা যখন বলতেছি, তখন আমাদের ভিনিসিয়াস জুনিয়রের ফার্স্ট গোলটা দেখতে হবে। সো প্রথমত ভিনিসিয়াস জুনিয়র 24 মিনিটে যে গোলটা করেছে, ওই মোমেন্ট টাইমে আপনার টনি ক্রুস যেই লেভেলের একটা পাসিং ক্রিয়েট করছেন, ভাই রে ভাই, একেবারে মাথা নষ্ট করা পাসিং। আপনি ফুটবলে এমন ধরনের পাসিং খুব কমই দেখবেন। আমরা সবাই জানি যে টনি ক্রুসের তেমন একটা স্পিড নাই, তিনি মূলত পাসিং ফুটবলের জন্য বিখ্যাত। এখানে যদি আপনি ওই গোলটার এগেনস্টে যদি আপনি বায়ার্ন মিউনিখের ডিফেন্সের এরর খুঁজতে যান, সেটা কিন্তু আপনি তেমন একটা খুঁজে পাবেন না। শুধু ভিনিসিয়াস জুনিয়র মাঠ থেকে একটা ডিফেন্স ভাঙ্গা রান করেছিলেন, আর সেই জিনিসটাই টনি ক্রুস পিক করতে পেরেছেন, আর সেখান থেকে একেবারে কেউ এক্সপেক্টও করতে পারে নাই ভাই। এটা তো আমিও এক্সপেক্ট করি নাই যে একেবারে মাঝ বরাবর দিয়ে পাসিংটা দিবে, আর ভিনিসিয়াস জুনিয়র তার স্পিড এবং জেনারেশনটাকে কাজে লাগিয়ে ওই বলটা পিক করবে, দেন হচ্ছে অসাধারণ একটা ফিনিশিং দিবে। ভাই আমার এখনো মাথায় ঘুরতেছে, ভাই আপনি এমন ধরনের পাস কিভাবে দেন? ফুটবলে এমন ধরনের পাস আদৌ কি সম্ভব? এখনো কিন্তু আমার কাছে ডাউট মনে হইতেছে।
সো 24 মিনিট আগে যাওয়ার পরে আমরা যে জিনিসটা দেখলাম সেটা হচ্ছে বায়ার্ন মিউনিখ মোটামুটি তাদের নিজেদের খোলসটা সেরে তারা অনেকটা আক্রমণে উঠছিল। ফার্স্টে আমরা যে জিনিসটা দেখছি সেটা দুই দলকেও কিন্তু তেমন একটা প্রেস করতে দেখি নাই ফার্স্ট হাফে যখন বায়ার্ন মিউনিখ 1-0 গোলে পিছিয়ে গেল, সেকেন্ড হাফে তারা কিন্তু তীরে পুরে অ্যাটাক করা ট্রাই করতেছিল, যেখানে ওই মোমেন্টে যখনই রিয়াল মাদ্রিদের এগেনস্টে তারা অ্যাটাক করতেছিল তখন রিয়াল মাদ্রিদের ডিফেন্সে অনেকগুলো এরর দেখা গেছে। যেখানে যদি আপনি ফার্স্ট গোলটা দেখেন তাহলে কিন্তু দেখতে পারবেন যে ম্যান্ডিকে একটা ড্রিবল করে ডি বক্সে ঢুকে গেলেন, সেইখান থেকে কিন্তু বাফায় একটা শুট নিলেন আর গোল হয়ে গেল। সো এখানে কিন্তু ম্যান্ডির যে দায়ভারটা সেটা কিন্তু সে এড়াতে পারবে না। তিনি কিভাবে লিরয় সানের মতো একজন ফরওয়ার্ডকে স্পেস দিল। সো তিনি যদি স্পেস না দিয়ে এর আগে যদি ট্যাকেল করে দিতেন তাহলে কিন্তু গোলটা কনসিড করা লাগতো। এখন যদি আপনি বায়ার্ন মিউনিখের সেকেন্ড গোলটার দিকে দেখেন তাহলে কিন্তু দেখবেন যে সেইখানেও বিশাল একটা ডিফেন্সিভ এরর ছিল। এখন আপনি বলতে পারেন সেকেন্ড গোলটা তো এসেছে পেনাল্টি থেকে, তো এখানে ডিফেন্সিভ এরর কোথায় থেকে আসলো? সো পেনাল্টি যে প্লেয়ারটা উইন হয়েছে জামাল মুসিয়ালা, তো তার যে পজিশনটা ছিল তিনি বলটা রিসিভ করার আগে যখনই হ্যারিকেন তাকে বলটা সাপ্লাই দিছিল ওই মুমেন্টে তিনি যে জায়গা থেকে বলটা রিসিভ করেছে ওইখানে কিন্তু কোনো ধরনের ডিফেন্ডারে ছিল না রিয়াল মাদ্রিদের, যেখানে বিশাল একটা ডিফেন্সিভ এরর আপনি বলতে পারেন। তো ওই মুমেন্টে লুকাস ভাস্কেস কিছু করার নাই, তিনি একটা ট্যাকেল করছেন, পাটা বাড়াই দিচ্ছেন, যখনই জামাল মুসিয়ালা ডি বক্সে ঢুকলো তখন পাটা বাড়াই দিচ্ছে, একটা পেনাল্টি কনসিড করছে। তো এই জায়গায় কিছু করার নাই। এখন আমরা যদি রিয়াল মাদ্রিদের লাস্ট গোলটার কথা বলতে চাই, মানে ম্যাচের সর্বশেষ গোলটার কথা বলতে চাই, ওইখানে রদ্রিগোকে তো একটা ফাউল করা হয়েছিল, যেখানে এটা ইয়েলো কার্ড দেখবে, এটা স্বাভাবিক। যে ধরনের ফাউল করা হয়েছে এটা ইয়েলো কার্ড দেখবে স্বাভাবিক। ওইখান থেকে ভিনিসিয়াস জুনিয়র ম্যাচের 83 না 87 মিনিটে, সম্ভবত ম্যাচের 83 মিনিটে গোলটা করে রিয়াল মাদ্রিদকে 2-2 গোলের সমতায় ফিরেছে। তো ওই গোলটার পরে যখন রিয়াল মাদ্রিদ 2-2 গোলের সমতায় ফিরলো তখন কিন্তু আরো একবার প্রমাণ করলো রিয়াল মাদ্রিদ কামব্যাক করবে, এটা যেন তাদের একটা আর্ট হয়ে গেছে। মানে রিয়াল মাদ্রিদ যতবারই পিছিয়ে যাবে তারা কামব্যাক করবেই করবে, এমন একটা টিম তো আগে থেকেই জানি, এখনো জিনিসটা তারা কন্টিনিউ করতেছে। এটা তাদের আর্ট, এটা তাদের রক্তে মিশে গেছে। সো এখন আমরা যদি ম্যাচের স্টেজটা দেখি, ম্যাচটা কি এক পেশিয়া হয়েছে? না, ম্যাচের স্টেজ যদি আপনি দেখেন তাহলে কিন্তু দেখতে পারবেন যে ম্যাচটা কিন্তু 50-50 হয়েছে। দোনো দলই কিন্তু মোটামুটি বল পজিশনে 19-20 ছিল আর কি। রিয়াল মাদ্রিদ বল পজিশনে রাখছিল হচ্ছে আপনার 48%, আর আপনার বায়ার্ন মিউনিখ তো 52% বল দখলে রাখছিল। সো ওইখান থেকে বায়ার্ন মিউনিখ কিন্তু শুট নিয়েছিল 14টা, যেখানে অন টার্গেট ছিল ফার্স্টটা। রিয়াল মাদ্রিদ 10টা শুট নিয়েছিল, যেখানে ম্যাচ আপনার 4টা ছিল অন টার্গেট। সো সব কিছু মিলে ম্যাচটা একেবারে যে সেমিফাইনাল হওয়ার কথা, যে ধরনের সেমিফাইনাল হওয়ার কথা ওই ধরনের সেমিফাইনালে কিন্তু মোটামুটি হয়েছে। আর সর্বশেষ যে কথাটা আরো একবার বলতে চাই সেটা হচ্ছে রিয়াল মাদ্রিদ এই ম্যাচটা ড্র করেছে, মানে রিয়াল মাদ্রিদ যে ড্র করেছে জিনিসটা এমন নয়। আমার কাছে মনে হচ্ছে রিয়াল মাদ্রিদ এই ম্যাচটা অন্তত বায়ার্ন মিউনিখের এগেনস্টে জিতে গেছে। সো নেক্সট ম্যাচটা কিন্তু হচ্ছে সান্তিয়াগো বার্নাব্যুতে, সেইখানে কিন্তু ফলাফলটা নির্ধারণ করা হবে যে কে যাচ্ছে 2023-24 চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, বাই।